তুমি যদি রসায়নের যে কোনো অধ্যায়ের যে কোনো টপিক খুব সহজভাবে বুঝতে চাও তাহলে তুমি এখন আছো একদম সঠিক জায়গায়। প্রিয় শিক্ষার্থী, সিএমআই স্কুলের রসায়ন দ্বিতীয় পত্র ধারাবাহিক লেকচার ভিডিওর আরও একটি নতুন পর্বে তোমাকে স্বাগতম। সাথে আমি আছি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। আজকের পর্বে আমরা পড়ব জৈব যৌগের গাঠনিক সমানুতা। আজকের পর্বে আমাদের টপিকের নাম হচ্ছে জৈব যৌগের সমানুতা। আমরা সমানুতা সম্বন্ধে খুব ভালোভাবে বিশ্লেষণমূলকভাবে পড়ব। প্রথমে আসি সমানুতা কী জিনিস। শব্দটা আমাদের খুবই পরিচিত, কারণ আমরা অলরেডি জানি যে জৈব যৌগসমূহের মধ্যে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হলে, যে ধর্মের কারণে এই আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তাকে বলা হয় সমানুতা। এবং যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই এবং গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে বলা হয় পরস্পরের সমাণু। সমানুতা প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে গাঠনিক সমানুতা, অন্যটি হচ্ছে ত্রিমাত্রিক সমানুতা। আমরা ত্রিমাত্রিক সমানুতার উপর ফুল একটি ভিডিও সামনে দেখব ইনশাল্লাহ। আজকের পর্বে আমরা মূলত আলোচনা করব গাঠনিক সমানুতা নিয়েই। গাঠনিক সমানুতা হচ্ছে মূলত গঠনগত যে সমানুতা তৈরি হয় সেটি হচ্ছে গাঠনিক সমানুতা। যদি আমরা একটু সংজ্ঞায় যাই, জৈব যৌগের অণুতে বিভিন্ন যে পরমাণু বা মূলকগুলো রয়েছে তাদের একাধিক অবস্থান বিন্যাসের কারণে যে সমানুতার তৈরি হয় তাকে বলা হয় গাঠনিক সমানুতা। এই গাঠনিক সমানুতা মোটা দাগে 5 প্রকার। একটি হচ্ছে চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরী মূলক সমানুতা, মেটামরিজম এবং টটোমারিজম। আমরা সবগুলো উদাহরণ সহকারে খুব ভালোভাবে দেখব। প্রথমেই চেইন সমানুতা। চেইন মানে হচ্ছে কার্বনের শিকল। যে কার্বনের শিকলের মধ্যে পার্থক্যজনিত কারণে যে সমানুতার সৃষ্টি হবে তাকেই বলা হবে চেইন সমানুতা। এবং চেইন সমাণুগুলো অবশ্যই একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হবে। যেমন একটি উদাহরণ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি 5 কার্বন বিশিষ্ট পেন্টেন যৌগ। আমরা যদি শিকলগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে একটি যৌগ আমরা পাবো এরকম CH3 CH2 CH CH3 CH3 এরকম একটি যৌগ পেলাম। এটিও কিন্তু একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আবার আরেকটি যৌগ এখান থেকে রিঅ্যারেঞ্জ করে বানানো যায়, সেটি হচ্ছে CH3 C CH3 CH3 CH3। এটিও 5 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন যৌগ, কিন্তু এই তিনটি যৌগেরই আণবিক সংকেত একই হলেও গাঠনিক সংকেত ভিন্ন। এরপর অবস্থান সমানুতা। জৈব যৌগের অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা অন্যান্য যে কার্যকরী মূলকগুলো রয়েছে, মূলত কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতার সৃষ্টি হয় তাকেই বলা হবে অবস্থান সমানুতা। যেমন একটু উদাহরণ দেখা যাক। এই যৌগটি হচ্ছে বিউট 1 ইন, তোমরা নামকরণ খুব ভালোভাবেই জানো, এটি হচ্ছে বিউট 1 ইন। এই যৌগটির এই দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন যে কার্যকরী মূলকটি রয়েছে তাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে এরকম একটি যৌগ বানাই CH3 CH ডাবল বন্ড CH CH3, তাহলে হচ্ছে এই যৌগটি হচ্ছে বিউট 2 ইন। এটিও কিন্তু একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট দুইটি সমাণু। আর একটি উদাহরণ দেখা, এটি হচ্ছে একটি অ্যালকোহল শ্রেণীর যৌগ 3 কার্বন বিশিষ্ট প্রোপানল বা প্রোপ 1 অল, আমরা নামকরণ খুব ভালোভাবে জানি। এখানকার এই কার্যকরী মূলকটিকে যদি এখান থেকে এই কার্বন থেকে স্থানান্তরিত করে এই কার্বনে দেওয়া যায়, অর্থাৎ যৌগটি যদি এমন হয় CH3 CH OH CH3, তাহলেও কিন্তু আণবিক সংকেত একই থাকছে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অর্থাৎ এরা পরস্পরের দুটি অবস্থান সমাণু। 3 নম্বর যে গাঠনিক সমানুতা আমরা দেখেছিলাম সেটি হচ্ছে কার্যকরী মূলক সমানুতা। অর্থাৎ যে সমস্ত সমাণু যৌগে কার্যকরী মূলক শুধুই ভিন্ন, অর্থাৎ আণবিক সংকেত একই থাকবে কিন্তু কার্যকরী মূলক তথা তারা ভিন্ন ভিন্ন শ্রেণীর যৌগ হবে। যেমন একটি উদাহরণ যদি দেখা যায়, এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে ইথানল নামে একটি যৌগ আছে, এখানে ইথানল। এখানকার
আমরা যদি যৌগটা এরকমভাবে একটা যৌগ দেখি CH3 ও CH3, এরকম একটা যৌগ যেটি হচ্ছে একটি মিথক্সি মিথেন বা ইথার শ্রেণীর যৌগ, এখানে দেখতে পাচ্ছি যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আরেকটি উদাহরণ দেখা যাচ্ছে, এই যৌগটিকে যদি আমরা এভাবে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি CH3 CO CH3, তারপরেও কিন্তু আণবিক সংকেত একই থাকছে, কিন্তু দেখো এখানে আছে অ্যালডিহাইড মূলক আর এখানে আছে কিটোন মূলক, অর্থাৎ একটি অ্যালডিহাইড এবং কিটোন শ্রেণীর যৌগ আণবিক সংকেত একই হলেও গাঠনিক সংকেত ভিন্ন, কার্যকরী মূলকের ভিন্নতার কারণে। গাঠনিক সমাণুগুলোর মধ্যে 4 নম্বরে রয়েছে মেটামারিজম। আমরা মেটামারিজমের উপর সম্পূর্ণ একটি ইউনিক ভিডিও আপলোড করব। এখানে আমরা মেটামারিজম সম্বন্ধে আলোচনা করব। মেটামারিজম মানে হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোর মধ্যে যদি দ্বিযোজী বা বহুযোজী পরমাণু বা গ্রুপ থাকে, সেই দ্বিযোজী বা বহুযোজী পরমাণু বা গ্রুপগুলোর দুই পাশে একই বা ভিন্ন যদি কোনো অ্যালকাইল বা অ্যারাইল মূলক যুক্ত থেকে ভিন্ন ভিন্ন সমাণু তৈরি হয়, তবে সেই ধর্মকে বলা হচ্ছে মেটামারিজম। সাধারণত মেটামারিজম ধর্ম প্রদর্শন করে ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যালকোহল, অনেক সময় এস্টার ইত্যাদি যৌগ মেটামারিজম ধর্ম প্রদর্শন করে। এখানে 4 নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে সমাণুগুলোর মধ্যে একই কার্যকরীমূলক থাকবে। এটা আমরা অলরেডি বলে নিয়েছি, একই সমগোত্রীয় শ্রেণীর একই কার্যকরীমূলক থাকা মানেই হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর। আমরা এখন উদাহরণের সাহায্যে বিষয়টি ভালোভাবেই দেখব। এখানে প্রথম যে উদাহরণটি নেওয়া হয়েছে এটি হচ্ছে একটি 4 কার্বন বিশিষ্ট একটি ইথার যৌগ। আমাদের মনে রাখতে হবে ইথার যৌগগুলো যখন মেটামারিজম ধর্ম প্রদর্শন করে সেখানে কমপক্ষে 4টি কার্বন থাকতে হয়। তো 4 কার্বন বিশিষ্ট ইথার যৌগ যদি আমরা যৌগটির গাঠনিক সংকেত লিখি, প্রথমে যে অক্সিজেন, আমরা জানি ইথার যৌগতে অক্সিজেনের দুই দিকে থাকে, একদিকে অ্যালকাইল মূলক থাকে আরেকদিকে কার্বনের শিকল থাকে। তো আমরা যৌগটিকে এভাবে লিখতে পারি CH2 CH3, এদিকে CH2 CH3, তাহলে 4 কার্বন বিশিষ্ট একটি ইথার যৌগ হয়ে গেল। মেটামারিজম অনেকটা, একটু চিন্তা করো, মনে করো তুমি তোমার 4 জন বন্ধু সহ 5 জন দাঁড়িয়ে আছো, তোমার দুই পাশে তোমার বন্ধুদেরকে তুমি রাখতে চাও, তাহলে কিভাবে রাখতে পারবে? একদিকে 2 জন আরেকদিকে 2 জন এভাবে তুমি রাখতে পারো, আবার একদিকে 3 জন আরেকদিকে 1 জন এভাবে রাখতে পারো, আবার যেদিকে 3 জন তাদের মধ্যেও রিঅ্যারেঞ্জ করে রাখা যায়। অনেকটা এই চিন্তাটা একটু কাজে লাগাতে হবে। আমরা অক্সিজেনের দুই দিকে দেখতে পাচ্ছি 2টি ইথাইল মূলক রয়েছে। আমরা যদি অক্সিজেনের দুই দিকে 2 কার্বন করে না রেখে অক্সিজেনের একদিকে শুধুমাত্র CH3 এবং অন্যদিকে CH2 CH2 CH3 এরকম রাখি, তাহলেও একটি ইথার হয় এবং তাদের গাঠনিক সংকেতে ভিন্নতা বিদ্যমান থাকছে। আবার এই যৌগটির মধ্যে এই 3টি কার্বনের মধ্যে যদি আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি এভাবে যে অক্সিজেনের একদিকে CH3 থাকলো, আরেক দিকে CH3 CH3 এভাবে রাখলেও কিন্তু 4 কার্বন বিশিষ্ট একটি ইথার যৌগই থাকছে। এই 3টি যৌগেরই গাঠনিক সংকেত ভিন্ন হলেও আণবিক সংকেত C4H10 অক্সিজেন এরকমই থাকছে। আমাদের মনে রাখতে হবে মেটামারিজম ধর্ম প্রদর্শন করার সবথেকে কোর পার্ট হচ্ছে এই 2টি পয়েন্ট, অর্থাৎ দ্বিযোজী বা বহুযোজী পরমাণু বা গ্রুপ থাকতেই হবে এবং এই দ্বিযোজী বা বহুযোজী পরমাণু গ্রুপের দুই দিকে একই বা ভিন্ন রকমের অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকবে। মেটামারিজম সম্বন্ধে আরও ক্লিয়ার ধারণা পেতে আমরা আরেকটি উদাহরণ দেখব। সে উদাহরণটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটি কিটোন যৌগ, 5 কার্বন বিশিষ্ট। তাহলে 5 কার্বন বিশিষ্ট একটি কিটোন যৌগ যদি আমরা গাঠনিক সংকেত দেখি তাহলে আমরা যৌগটিকে এভাবে লিখতে পারি যে CO, এটি হচ্ছে কিটোন বা কার্বনিল মূলক, এর দুই দিকে CH2 CH3 CH2 CH3 এভাবে 5 কার্বন বিশিষ্ট একটি কিটোন যৌগর গাঠনিক সংকেত আমরা লিখলাম। এখন এই যে অংশটি এটি হচ্ছে একটি দ্বিযোজী গ্রুপ, এটি কিন্তু দ্বিযোজী পরমাণু নয়, এটি হচ্ছে দ্বিযোজী একটি গ্রুপ, কার্বন এবং অক্সিজেন মিলে একটি দ্বিযোজী গ্রুপ। এই গ্রুপের দুই পাশে
দেখতে পাচ্ছি 2 কার্বন বিশিষ্ট, এদিকে 2 কার্বন বিশিষ্ট দুটি অ্যালকাইল মূলক রয়েছে। এদের কার্বন সংখ্যার ভিন্নতার সৃষ্টি করে আমরা মেটামারিজম ধর্ম দেখাতে পারি। যেমন এই কার্বনিল মূলককে রেখে একদিকে শুধুমাত্র CH3 রেখে এই CH2 কে ওদিকে পাঠাই দিয়ে আমরা এভাবে লিখতে পারি CH2 CH2 CH3, তাহলে এটি একটি কিটোন থাকছে। আবার এগুলোর মধ্যে রিঅ্যারেঞ্জ করে আমরা যৌগটিকে এভাবে লিখতে পারি CH3 CO C CH3 CH3, তাহলেও কিন্তু একটি কিটোন থাকছে। এই তিনটি যৌগর গাঠনিক সংকেত ভিন্ন হলেও আণবিক সংকেত একই এবং সবাই 5 কার্বন বিশিষ্ট একটি কিটোন। আমাদের মনে রাখতে হবে যে কিটোনগুলোর মধ্যে মেটামারিজম ধর্ম প্রদর্শন করতে কমপক্ষে 5টি কার্বন থাকতে হবে। 5 কার্বনের বেশি থাকতে পারে, এর কম থাকলে কিটোনের মেটামারিজম ধর্ম প্রদর্শন করানো যাবে না। সর্বশেষ আরেকটি উদাহরণ দেখলে আমরা মনে হয় মেটামারিজম সম্বন্ধে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবো। এটি হচ্ছে একটি সেকেন্ডারি অ্যামিন, 4 কার্বন বিশিষ্ট একটি সেকেন্ডারি অ্যামিন যৌগ। অর্থাৎ অ্যামিন যৌগ মানে আমাদের ধারণা অবশ্যই আছে নাইট্রোজেনের দুই দিকে, সেকেন্ডারি অ্যামিন যেহেতু একদিকে হাইড্রোজেন থাকবে আর দুই দিকে অ্যালকাইল মূলক থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেকেন্ডারি অ্যামিনটাকে এভাবে লেখা যায় CH2 CH3 CH2 CH3। এটি হচ্ছে আমাদের একটি বহুযোজী গ্রুপ, অর্থাৎ ত্রিযোজী একটি গ্রুপ। এই ত্রিযোজী গ্রুপের দুই দিকের কার্বন সংখ্যার ভিন্নতার সৃষ্টি করে আমরা মেটামারিজম ধর্ম বা মেটামারিজম সমাণুগুলো দেখাতে পারি। এই ত্রিযোজী NH কে রেখে আমরা এদিকে CH2 CH2 CH3 এভাবে লিখে বাম দিকে শুধু CH3 রেখে একটা অ্যামিন সৃষ্টি করতে পারি, এটিও সেকেন্ডারি অ্যামিন। আবার এই NH CH3 কে রেখে এদিকে রিঅ্যারেঞ্জ করে শুধুমাত্র CH3 CH3 এভাবেও সেকেন্ডারি অ্যামিন যৌগটির গাঠনিক সংকেত আমরা লিখতে পারি। এই তিনজনেরই গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু সবার আণবিক সংকেত একই। গাঠনিক সমানুতার সর্বশেষ এবং পঞ্চম ধর্মর নাম হচ্ছে টটোমারিজম। টটোমারিজম মূলত এক বিশেষ কার্যকরী মূলক সমানুতা, যেখানে এক কার্যকরী মূলক থেকে অন্য কার্যকরী মূলক বিশিষ্ট যৌগে পরিণত হয় এবং এক কার্যকরী মূলক থেকে যখন অন্য কার্যকরী মূলকে পরিণত হয়ে দুইটি সমাণুর সৃষ্টি হয়, সেই সমাণুদ্বয়ের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে। আমাদের টটোমারিজম অনেক যৌগই প্রদর্শন করে, তার মধ্যে সবথেকে ফেমাস যে যৌগটি টটোমারিজম প্রদর্শন করে সেটি হচ্ছে কিটো ইনল টটোমারিজম, অর্থাৎ কিটোন থেকে অ্যালকোহলে পরিণত হওয়ার যে টটোমারিজম সমানুতা রয়েছে। CH3 CO CH3 একটি কিটোন, এটি হচ্ছে প্রোপানন। এটির এই CO বা কার্বনিল মূলক যখন স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় বা পুনর্বিন্যস্ত হয়ে অন্য একটি কার্যকরী মূলকে পরিণত হয়ে যখন এরকম CH3 C ডাবল বন্ড CH2 OH একটি অ্যালকোহলে পরিণত হয়, এই যে প্রক্রিয়াটা, এই কার্যকরী মূলক থেকে এই কার্যকরী মূলকে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা একটি গতিশীল সাম্যাবস্থা অর্থাৎ উভমুখী প্রক্রিয়া। অর্থাৎ এখানে এক কার্যকরী মূলক থেকে আরেক কার্যকরী মূলকে পরিণত হলে একটি উভমুখী অবস্থার সৃষ্টি হয় এবং সেখানে দুই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ উপস্থিত থাকে। এদের মধ্যে একটি থাকে স্থায়ী গঠনে এবং আরেকটি থাকে অস্থায়ী গঠনে। এখানে যে উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি সেখানে এই কিটো গ্রুপটি হচ্ছে একটি স্থায়ী অবস্থা এবং ইনল গ্রুপটি বা অ্যালকোহল গ্রুপটি হচ্ছে অস্থায়ী অবস্থা এবং তারা দুজনই একই সাথে গতিশীল সাম্যাবস্থায় থাকবে। এই কারণে টটোমারিজমের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বিরাজমান বলে ধরা হয়। টটোমারিজম সব যৌগ প্রদর্শন করতে পারে। টটোমারিজম ধর্ম প্রদর্শনের জন্য দুইটি শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে প্রথম ও প্রধান শর্তটি হচ্ছে যৌগের অণুতে অবশ্যই একটি তড়িৎ ঋণাত্মক পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে সবথেকে ক্রুশিয়াল পয়েন্ট যে এই তড়িৎ ঋণাত্মক যে পরমাণুগুলো রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এরা কোনো একটা কার্বনের সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত থাকবে এবং কমপক্ষে একটি আলফা হাইড্রোজেন থাকতেই হবে। অর্থাৎ যেই কার্বনে
ওই তড়িৎ ঋণাত্মক পরমাণুটি রয়েছে সেই কার্বনের পরের কার্বন থাকতেই হবে এবং সেই কার্বনে হাইড্রোজেন থাকতেই হবে, অর্থাৎ একটি আলফা হাইড্রোজেন থাকতেই হবে। আমরা এতক্ষণ যে কিটো ইনল টটোমারিজমের কথা বলছিলাম সেটি একটু ভালোভাবে বিশ্লেষণ করে ব্যাখ্যা করা যাক। কিটো ইনল টটোমারিজমে একটি কিটোন গ্রুপ তার কার্যকরী মূলক স্বতঃস্ফূর্তভাবে পুনর্বিন্যস্ত হয়ে অন্য একটি কার্যকরী মূলকে পরিণত হয়ে ইনল গ্রুপে পরিবর্তিত হয়। কিটোন যৌগটির গাঠনিক সংকেত করলে দাঁড়ায় সি এইচ 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 সি ও সি এইচ এইচ এইচ। তাহলে টটোমারিজম প্রক্রিয়ায় বলা হয়েছে যে কার্যকরী মূলক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে অন্য কার্যকরী মূলকে পরিণত হবে। তো সেক্ষেত্রে মূলত যে ঘটনাটি ঘটে যে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে সেই কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের ইলেকট্রনকে টেনে নিজের দিকে নিয়ে আসে। তাহলে এই কার্বনের মধ্যে ইলেকট্রনে ঘাটতি দেখা যায়। এই ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য সে এর পাশের কোনো আলফা কার্বন থেকে ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করে। তো যে কোনো একটি আলফা কার্বন থেকে যখন ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করে তখন এই কার্বন থেকে ইলেকট্রন কিভাবে দিবে, সে এখানকার কোনো একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন ছিন্ন করে সেখানকার সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো এইভাবে পাই বন্ধন সৃষ্টি করার মাধ্যমে দিয়ে দিবে। তাহলে এই হাইড্রোজেনটি এই কার্বন থেকে মুক্ত হয়ে গেল এবং এখানে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন সৃষ্টি হলো এবং এই যে মুক্ত হওয়া হাইড্রোজেন আর এই তড়িৎ ঋণাত্মক অক্সিজেন এটি যুক্ত হয়ে OH গ্রুপের সৃষ্টি করবে। তাহলে যৌগটি কেমন দাঁড়াচ্ছে? এদিকে CH3 থাকছে, এখানে এই কার্বনের সঙ্গে এখন এই অক্সিজেনের কিন্তু এখন সিঙ্গেল বন্ধন এবং এই অক্সিজেন এখানকার হাইড্রোজেনের সঙ্গে একটি সিঙ্গেল বন্ধন তৈরি করেছে এবং এখানে একটি কার্বন কার্বন ডাবল বন্ড সৃষ্টি হয়েছে এবং এখানে এই কার্বনে এখন কিন্তু দুইটি হাইড্রোজেন রয়েছে। তো এদিকে হচ্ছে CH2। তাহলে এই যৌগটি হচ্ছে একটি ইনল গ্রুপ, অর্থাৎ এই যৌগটি হচ্ছে কি প্রোপ। আমরা যদি নামকরণ করি তাহলে পাবো প্রোপ 1 ইন 2 অল। আশা করি তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করতে পেরেছো।